মৌলানা ভাসানীর আমরা জানি ওনার বাড়ি টাঙ্গাইল। এখন আমার সবসময় একটা প্রশ্ন, ওনার বাড়ি কি অরিজিনালি টাঙ্গাইল নাকি সিরাজগঞ্জ? এটা একটা দ্বিতীয়টা হলো ওনার পারিবারিক নাম হলো মোহাম্মদ আব্দুল হামিদ খান। তো ওনার নামের আগে মৌলানা এবং নামের পরে ভাসানী, এই দুইটা জিনিসের ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে। ব্রিটিশের জেলখানাগুলোর লাইব্রেরিতে কেন এত মার্শাল লিটারেচার আমদানি হলো? ভাসানী কেন 60 বছর নির্বাসনে থাকতে হলো? জেলখানায় কেন থাকতে হলো তাকে? আমি এখন যারা শুনছিলেন তাদের কাছ থেকে সংক্ষিপ্ত মন্তব্য এবং প্রশ্ন, যারা কথা উপস্থাপন করেছেন তাদের কাছে প্রশ্ন আহ্বান করছি। আমার যেটা জানার ছিল এটা হচ্ছে যে উনি মাওসুদের সাথে দেখার কথা বলেছিলেন। উনি বলেছেন যে মাওসুদের সাথে দেখা হয়েছে চীনে যাওয়ার সময়। একটা মিথ প্রচলিত আছে যে কি বলেছিলেন, তো বলছিলেন বোধহয় কমরেড মাও সবই ভালো যদি, আর উনি হেসে বোধহয় এটা বলেছিলেন যে আমাদের তো ধর্ম নাই, কনফুসিয়াস, তো কনফুসিয়াসের যে মরালিটি আছে সেটা ইসলামের সাথে কোনো গণ্ডগোল নাই। এটা মা বলেছেন কিনা এই মিথটা আপনি জানেন কিনা, বা ভাসানীর সাথে কি আপনার দেখা হয়েছে, এই বিষয়ে জানতে চাই কি আমরা যারা ভাসানীকে দেখিনি। আমি দুঃখিত, আমি এখনই এই বিষয়ে আমার ওই জিনিসগুলো মনে নাই। আচ্ছা, বা আমার ঠিক বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা চললো। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা আসলে এটাই কোয়েশ্চনটাই, হেমাঙ্গ বিশ্বাসের উজানগাং বাইয়া একটা বই আছে, তো সেখানে আপনার বদরুদ্দিন ওমরের কথা আছে, জসিমউদ্দিনকে উনি গান শুনিয়েছেন, অনেক কথা আছে। মৌলানার ব্যাপারে তেমন কিছু নেই। তার মেয়ে গত বছর এখানে কনফারেন্সে আসছিলেন, রঙ্গিলী বিশ্বাস, তো তাকে বললাম, তো সে বললো যে আসতেন, ওনাদের সাথে দেখা হতো, হয়তো কোনো কারণে ওইভাবে উল্লেখ নেই। আমাদের যে আপনি যেটা বললেন যে ভারতীয় কমিউনিস্ট পার্টি, আমাদের সিলেটের প্রফেসর আব্দুল আজিজ লিখেছিলেন, আমি বিজয় দেখেছি, এম.আর. মুখতার মুকুলের পরে তিনি ইত্তেফাকে লিখেছিলেন যে আমি বিজয় দেখেছি কিন্তু উসমানীকে দেখিনি। তো এখানে কি মানে ভারতের কমিউনিস্ট পার্টির লোকজন ভাসানীকে দেখেননি, এরকম কিছু ছিল কিনা? আর লাস্ট একটা মন্তব্য, এটা সবার জন্যই বলা, কালকেও বলেছি আমি, যে আমাদের যে মানে ভারতে যে ন্যারেটিভটা আছে, বিশেষ করে আসামে, যে বাংলাদেশের মানুষ ওই যে আপনার একটা তো আছেই, ধুবড়িতে গেছে, গমর ফোর্ট, ভাসানী বলেছেন লাইন পোতা, এটা ঠিক আছে। আবার অবিভক্ত বাংলাদেশে প্রায় 20% এলাকা 1874 সালে আসাম সৃষ্টির পরে 3টা প্রধান জেলা গোয়ালাপাড়া, কাছাড় এবং সিলেট গিয়েছে। এরা সান অফ দ্য সয়েল। 2টা পুরা জেলা রয়েছে, করিমগঞ্জে রয়েছে, মানে ওইটা যদি 1874 সালে আসাম না হতো ওটা বাংলাদেশেরই থাকতো। ফলে মূল যে জনমিতি আছে সেখানে বাঙালি মুসলমান, তাদের সংখ্যা অনেক বেশি। এটা হচ্ছে তারা সান অফ দ্য সয়েল, 20% বৃহত্তর বাংলাদেশে। যে কারণে আমরা বলি বাংলা বিভক্ত হয়েছিল 3 বার। 1874 সালে, যেটা আমি আর্গু করছি, ভারতের সজল নাগ আর কেউ কেউ করছে যে 3 বার হয়েছে। একটা হচ্ছে 1874 সালে, 1905 এবং 1947। এবং এইটা না বুঝলে যে এখন যে বিজেপির বা এখন যে অহমিয়া উগ্র জাতীয়তাবাদ, সেটা আমরা ভাঙতে পারবো না। কারণ আমরা যদি মেনে নেই যে ভাষা নিয়ে ওই যারা লাইন পথার যারা গেছে, এরা গেছে, এদের অংশ তো 30%, কিন্তু 70% অফ দ্য সান অফ দ্য সয়েল। সো এই জিনিসটা আমাদের বলতে হবে। দিস ইজ দ্য হিস্ট্রি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে ভারতের কমিউনিস্টদের উদ্ভব হয়েছে কি কারণে? উদ্ভব হয়েছে এই কারণে, উদ্ভব ঘটিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট। কীভাবে? জেলখানাগুলোতে তারা মার্শাল লিটারেচার সাপ্লাই দিয়েছে। কেন? উদ্দেশ্য হচ্ছে যে এরা যদি কমিউনিস্ট হয় তাহলে এরা বিবেচনাবোধ তৈরি করবে নিজেদের ভেতরে, অনেক মিটিং করে অনেক সময় নিয়ে তারপরে ব্রিটিশকে হত্যা করবে। আর যদি সশস্ত্র বিপ্লববাদী হয় তাহলে তো দেখা মাত্র গুলি করবে। কাজেই আমরা এদের বিপ্লবী বানাবো। এই জন্য আপনি দেখেন রেবতী বর্মন কিন্তু অনেক ডকুমেন্টস আছে। এটা আমি বলছি এই মুহূর্তে যে কথাগুলো রেফার করছি, এটা মুজাফফর আহমদের আমার জীবনে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে। এবং এই কথা আপনি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সাহেবের লেখার ভেতরে পাবেন, আরও অনেক জায়গায় আছে। এবং এটার চাক্ষুষ প্রমাণ আছে যে ব্রিটিশের জেলখানাগুলোর লাইব্রেরিতে কেন এত মার্শাল লিটারেচার আমদানি হলো। এটা কি এমনি এমনি হয়েছে? না, এটা ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছে যে এরা পড়াশুনো করুক, অনেক বেশি পড়াশুনো করুক, যাতে ব্রিটিশদের হত্যা করার সময় তারা না পায়। এবং তাই হয়েছে। এবং এইটা
মানে মূল কথাটা হচ্ছে এই, ভারতের যে কমিউনিস্ট পার্টির কমিউনিস্টরা এবং তাদের যে নেতৃত্ব এবং নীতিমালা, সেইগুলো মানে দুই দিকে গেছে। একটা হলো সংসদপন্থী ধারা, আর একটা হলো চরমপন্থী ধারা। যে দুটো ধারার কারণে আপনার মার্ক্সবাদী আন্দোলন নিজের পায়ে দাঁড়াতে পারেনি, যদিও এরা অনেক শক্তি অর্জন করেছিল। এই কথাটা আমি বললাম বদরুদ্দিন উমরের ডিসকাশন থেকে। তো আমি সর্বশেষ যেটা বলবো যে আপনি কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে ভাসানী এবং নজরুলের ভূমিকা এই নামে কোনো বইও নেই বা তেমন কোনো প্রবন্ধ নেই। আমি একটা লিখছি, মুজফ্ফর ও নজরুল, ভারতের কমিউনিস্ট আন্দোলনের উষাকাল, এটা আমার নিজের লেখা আর্টিকেল। কিন্তু আপনি দেখেন নজরুলের বই 42 সালেও মানে 47 সালেও মানে বাতিল নিষিদ্ধ করা আছে কাজী নজরুলের বই। ব্রিটিশ তাকে এত ভয় পাইতো এবং ব্রিটিশের এই ডাটাগুলো সাপ্লাই দিত কারা? এখানকার মানে তাদের যারা ছিল তারাই তো সাপ্লাই দিত। একই কথা ভাসানীর ক্ষেত্রে। ভাসানী কেন 60 বছর নির্বাসনে থাকতে হলো? জেলখানায় কেন থাকতে হলো তাকে? 9 মাস কেন তাকে কারারুদ্ধ রাখা হলো? এইভাবে প্রশ্ন করতে দেখা যাবে যে ভাসানীকে কন্টেন্ট করতে পারে না, কারণ তাদের মধ্যবিত্ত জমিদারগিরি, তারা কোথায় কন্টেন্ট করবে? দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ধন্যবাদ বাশার ভাই। দেখতে পাচ্ছি যে অনেকগুলো থিসিসের মধ্যে বা অংশের একটা থিসিসকে, একটা অংশকে সমগ্র বলে চালাচ্ছেন। কমিউনিস্টদের সম্পর্কে জেলখানায় কমিউনিস্ট দীক্ষা ঘটেছে, এটা অনেকগুলো অংশের একটা অংশের ব্যাখ্যা মাত্র। ব্যাপারটা এমন নয় যে এখানে কমিউনিস্ট তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা ঠিক যে ঐতিহাসিকভাবে এই ঘটনা ঘটেছে, জেলখানাগুলোতে এটা ঘটেছে। হ্যাঁ, না ঠিক আছে। তারপরে হলো আমরা আর একটা প্রশ্ন নিতে পারি। আমি মিহির কুমার রায়। গতকালকে থেকেই আজকে পর্যন্ত ভাসানী সম্পর্কে যতগুলি প্রবন্ধ শুনলাম, তো আমার মনে একটা প্রশ্ন সবসময় ওকে দিচ্ছে, সেটা হলো মৌলানা ভাসানীর, আমরা জানি ওনার বাড়ি টাঙ্গাইল। এখন আমার সবসময় মনে একটা প্রশ্ন, ওনার বাড়ি কি অরিজিনালি টাঙ্গাইল নাকি সিরাজগঞ্জ? এটা একটা। দ্বিতীয়টা হলো ওনার পারিবারিক নাম হলো মোহাম্মদ আব্দুল হামিদ খান। তো ওনার নামের আগে মৌলানা এবং নামের পরে ভাসানী, এই দুইটা জিনিসের ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? এটা আমার একটু জানার আগ্রহ। থ্যাংক ইউ। হ্যাঁ, সিরাজগঞ্জে তার জন্ম এবং উনি যে দেওবন্দে 2 বছর ছিলেন, এটাই তার মাওলানা হওয়ার কারণ। এবং উনি মাওলানার কোনো ডিগ্রি ওনার ছিল না, কিন্তু উনি, আর একটা হলো ভাসানচরের যে কৃষক সম্মেলন করেছিলেন, তখন থেকে তার নাম হয় ভাসানী। এইগুলো মানুষের দেয়া উপাধি। ওকে, আমরা এখন এটা প্রায় শেষ করে আনবো। আমি আর অল্প কিছুক্ষণ সময় নেব। সময় নেওয়ার পর আমরা এই সেশনটা শেষ করব। হ্যাঁ, শিওর, প্লিজ। 29 সালে সিরাজগঞ্জে মাওলানা ভাসানীর একটা অনুষ্ঠান ছিল। তো নজরুল এসেছিলেন ওই সময়, উনি আরেকটা কাজে। তো ওনাদের দুজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওই যে সম্মেলনে নজরুলের উনি ইনভাইট করেছিলেন, কিন্তু কাজী নজরুল ওনাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হলো যে উনি ওখানে থাকেন তাহলে ওনাকে অ্যারেস্ট করতে পারে, এই জন্য উনি আর ওই সম্মেলনে আসেননি। কিন্তু ওনাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছিল। ওই সময়কার কোনো তথ্য নথি আপনার কাছে আছে? আমি দুঃখিত, এই সূত্রটা আমার জানা ছিল না, আমি চেষ্টা করব সংগ্রহ করতে।